ভাইজান, আমার কথা শুনেন। এই লাশ এইখানেই ফালাইয়া থইয়া চইলা যায়। আমার মনে কইতাছে এই কাফনের ভিতরে কোনো মানুষ নাই, অন্য কিছু আছে। আহ, চুপ কর। টেকা হালাল করতে হইব না। তুই খাটিয়ার পিছন দিকটা দহর শক্ত কইরা একবার নতুন কবরে ফালাইতে পারলেই আমাগো কাম শেষ। তারা খাটিয়া কাঁধে তুলে হাঁটতে শুরু করলো। চারদিকে এখন ঘন অন্ধকার। নদীর গর্জন আরো বেড়েছে। হঠাৎ ঝিরঝির করে বৃষ্টি পড়তে শুরু করলো। করিম সামনে আর রতন পেছনে। তারা খাটিয়া কাঁধে নিয়ে একটি বাঁশবাগান পার হচ্ছে। রতনের মনে হচ্ছে কাঁধের ওপরের লাশটা যেন প্রতি কদমে একটু একটু করে ভারী হচ্ছে, যেন কাফনের ভেতরের জিনিসটা ফুলে ফেঁপে উঠছে। হ্যাঁ, ভাইজান, খাটিয়াটা একটু নামাই, আমার কাঁধ ছিঁড়া যাইতাছে। এত ওজন তো একটা মরা মানুষ হইতে পারে না। আরে আর একটু পর, একটু কষ্ট কইরা দইরা রাখ। হঠাৎ বাঁশবাগানের ভেতরের বাতাস একদম থেমে গেল। রতনের মনে হলো তার ঠিক কানের কাছে কেউ একজন ভারী নিঃশ্বাস ফেলছে। সে আর চোখে খাটিয়ার দিকে তাকালো। টর্চের আলো সরাসরি লাশের ওপর পড়ছে না, কিন্তু আবছা আলোয় সে যা দেখতে পেল তাতে তার রক্ত হিম হয়ে এলো। কাফনের কাপড়ের বুকের কাছটা ধীরে ধীরে একবার ফুলে উঠছে, আবার নামছে, ঠিক জ্যান্ত মানুষ যেভাবে নিঃশ্বাস নেয়। ইয়া আল্লাহ, ভাইজান, লাশ তো নিঃশ্বাস নিতেছে। খাটিয়াটা এক পাশ কাত হয়ে মাটিতে পড়ে গেল। করিমও ধাক্কা খেয়ে পড়ে যেতে যেতে নিজেকে সামলে নিল। ধর আজকে আমি হাড্ডি গুড়া করমু রতন, কাম চোর কোথাকার। বিশ্বাস করেন ভাইজান, আমি নিজে দেখছি ওইটার বুক নড়তা ছিল। করিম রাগে গজগজ করতে করতে লাশের কাছে গেল। সে টর্চের আলোটা সরাসরি কাফনের ওপর ফেলল। সব কিছু স্থির, কোনো নড়াচড়া নেই। কই কি নড়তাছে? সব তোর চোখের ভুল। খাটিয়া ধর জলদি। করিম যেই খাটিয়ার বাঁশটা ধরতে যাবে, ঠিক সেই মুহূর্তে কাফনের ভেতর থেকে একটা বিকট শব্দ হলো, ঠিক যেন শুকনো হাড় চিবানোর মতো মটমট আওয়াজ। করিম চমকে 2 কদম পিছিয়ে গেল। টর্চের আলোয় দেখা গেল কাফনের কাপড়ের ভেতর দিয়ে একটা হাত বেরিয়ে এসেছে, কিন্তু সেটা কোনো মানুষের হাত নয়। হাতের